অন্তস্থ হৃদয়ে তৃষ্ণা লেখিকা শ্রাবণী ইয়াসমিন পর্ব 11। আনায়া হঠাৎই এক আতঙ্কে চিৎকার করে উঠে বসল। তার শ্বাস হু হু করে উঠছে, বুকটা দারুণভাবে ওঠানামা করছে, চোখ দুটো বিস্ফারিত, সমস্ত শরীর ঘেমে একাকার, চাদরটা ভিজে গেছে তার গায়ের ঘামে। বুকের ভেতর থেকে যেন একটা অজানা কাঁপুনি সারা দেহে ছড়িয়ে পড়েছে। সে কিছুক্ষণ নিজেকে সামলাতে চেষ্টা করে, দুহাত দিয়ে মাথাটা চেপে ধরে, যেন কোনোভাবেই মস্তিষ্কের ভেতরের ভয়াবহতা থেকে মুক্তি পেতে পারে। সে নিজেকেই নিজে বোঝাতে থাকে, ওটা স্বপ্ন ছিল, শুধুই স্বপ্ন, সবটাই কেবল একটা ভয়াবহ দুঃস্বপ্ন। সে চাদরটা সরিয়ে ধীরে ধীরে পাশে তাকায়, কিন্তু বিছানার পাশটা খালি। আনায়ার দৃষ্টি ছুটে যায় ঘরের চারদিকে। নিঃসঙ্গ শূন্যতা যেন হঠাৎ আরও বেশি ভারী হয়ে উঠেছে। কোথাও জেভিয়ারের ছায়াও নেই। আনায়া ভাবে জেভিয়ার হয়তো কোনো কাজে বেরিয়েছে, দ্রুতই চলে আসবে। এই ভেবেই আনায়া বিছানা থেকে নামতে যায়। ঠিক তখনই হঠাৎ সে নিজেকে দেখে থমকে যায়। তার শরীরে কিছুই নেই, পুরো নগ্ন অবস্থায় চাদরের নিচে ছিল সে। তার চোখের পাতা লজ্জায় কিছুটা ভারী হয়ে পড়ে, ঠোঁট কামড়ে নিচু হয়ে পড়ে। মনে পড়ে যায় গত রাতের প্রতিটা মুহূর্ত, প্রতিটা স্পর্শ, জেভিয়ারের গলার ঘন গভীর আওয়াজ, চোখের সেই উগ্র গভীরতা, আর নিজেকে হারিয়ে ফেলার মতো যে অনুভূতিটা তাকে একেবারে নিংড়ে দিয়েছিল। তার মুখটা একেবারে লাল হয়ে যায়। আনায়া মাথা নাড়তে নাড়তে উঠে পড়ে, বেডের পাশে রাখা নিজের ড্রেসটা পরে নেয়, ফ্রেশ হয়ে আয়নার সামনে দাঁড়ায়। চোখের নিচে হালকা ফোলা ভাব, চুলগুলো এলোমেলো, তবে তবুও তার মুখে এক ধরনের কোমল শান্তি, একটা নিভৃত কোমল লজ্জা। সে কিচেনে গিয়ে হালকা নাস্তা করে নেয়, ব্রেড বাটার আর একটা আপেল, যেগুলো জেভিয়ারি রেডি করে রেখে গিয়েছিল তার জন্য। এরপর নিজের ছোট্ট কাজের ডেস্কে গিয়ে বসে পড়ে। অনেকদিন ধরে সে নিজের লেখালেখির দিকটা অবহেলা করেছে। আজ হঠাৎ মনে হলো ভেতরের কষ্টগুলোকে, অনুভূতিগুলোকে, কথাগুলোকে আবার কিবোর্ডে মেলে ধরা দরকার। এইখানে আসার কিছুদিন পরই জেভিয়ার তাকে একটা ল্যাপটপ কিনে দিয়েছিল তার লেখালেখি করার জন্য। মনটা আজ হালকা, একটা অদ্ভুত ফুরফুরে ভাব। তাই সে মুগ্ধ হয়ে বসে পড়ে ল্যাপটপ খুলে। তার আঙুল কিবোর্ডে ছুটে চলে, একের পর এক শব্দ, বাক্য, আবেগ, যেন আবার সে তার পুরনো পৃথিবীতে ফিরে যাচ্ছে। ঠিক তখনই বাড়ির কলিং বেলটা হঠাৎই বেজে ওঠে। আনায়ার আঙুল থেমে যায় কিবোর্ডে, চোখটা ছুটে যায় দরজার দিকে। সে একটু অবাক হয়, এই সময়ে কে এলো। আনায়া ভাবল হয়তো জেভিয়ার চলে এসেছে, তাই দ্রুত গিয়ে দরজা খুলে দেয়। কিন্তু দরজা খোলার সাথে সাথে সে যেন আরেক দফায় অবাক হয়ে যায়। তার সামনে এক অপরূপ সৌন্দর্যের অধিকারী এক নারী মূর্তি দাঁড়িয়ে আছে। মেয়েটা আনায়াকে পা থেকে মাথা অবধি চোখ বুলিয়ে হালকা হেসে বলল, হাই, আমি ইলোরা, জেভিয়ারের বন্ধু। তুমি নিশ্চয়ই আনায়া। আনায়া মুচকি হাসল, হ্যাঁ, আমি আনায়া। সে দরজাটা পুরোপুরি খুলে দিয়ে একপাশে সরে দাঁড়ালো, ভেতরে আসুন না প্লিজ। ইলোরা তার লম্বা নিখুঁত শরীরটা নিয়ে ধীরে ধীরে ঘরের ভেতর ঢুকলো। আনারসের মতো তীব্র ঘ্রাণ ছড়াচ্ছে তার শরীর থেকে। সে বুক সোজা করে ডান দিকের সোফায় বসলো, যেন ঘরের প্রতিটা কোণ আগে থেকে চেনে। আনা একটু জড়সড় ভঙ্গিতে বলল, আপনি বসুন, আমি কিছু বানিয়ে আনছি। কিন্তু তার কথা শেষ হওয়ার আগেই ইলোরার ঠোঁটে খেলল বিষাক্ত হাসি। সে আর চোখে আনায়ার গায়ের পোশাক দেখে আবার সেই তীক্ষ্ণ কণ্ঠে বলল, তুমি তো দেখছি পুরো বাড়িটার পাশাপাশি বাড়ির মালিককেও নিজের করে নিয়েছে অতি দ্রুত। আনায়ের মুখ ফ্যাকাশে হয়ে গেল, সে থমকে দাঁড়ালো। জি। তার গলা কেঁপে উঠল, ভ্রু কুঁচকে তাকালো। সে সত্যি বুঝতে পারল না মেয়েটা কি বলতে চাইছে। ইলোরা তখন চোখ সরিয়ে জানালার দিকে তাকিয়ে বলল, কিছু না, তোমার সাথে গল্প করতে এলাম। কিছু করতে হবে না আমার জন্য। তোমার কথা অনেক শুনেছি, ভাবলাম একবার দেখা করি, একটু আড্ডা হোক, তাই না? সে আবার আনায়ের দিকে তাকালো, তাকে বসার ইঙ্গিত দিল। আনায়া ধীরে ধীরে গিয়ে তার উল্টো দিকে সোফায় বসলো। সে বোঝার চেষ্টা করছিল এই মেয়েটা আসলে কি চায়। অ্যাশ ঠোঁটে এক ধরনের মেকি কোমলতা এনে বলল, জেভিয়ারকে কিভাবে চেনো তুমি? আনায়া কিছুক্ষণ চুপ করে থেকে শান্ত স্বরে বলল, চেনার সুযোগই তো পাইনি, তবে প্রথম দেখা হয়েছিল নানু আপার পুরনো বাড়িতে। সে থেমে গেল, কিছু কথা নিজেদের ব্যক্তিগত রাখাই ভালো। অ্যাশ হঠাৎ একটু সামনে ঝুঁকে এসে প্রশ্ন করল, আমাকে চেনো তুমি? আনায়া মাথা নেড়ে বলল, না, আপনার কথা কখনো শুনিনি আমি। এই প্রথমবার। ইলোরার চোখে একদম খোলা ঈর্ষা ঝলকে উঠল। সে হাসল, কিন্তু সেই হাসিতে অদ্ভুত শীতলতা। আমি জেভিয়ারের এক্স গার্লফ্রেন্ড। তুমি জানো তো, আমার আর ওর সম্পর্কটা খুব গভীর ছিল।
আমরা অনেক ক্লোজ ছিলাম একে অপরের সাথে। একটি পুরাতন বাড়ির সামনে দাঁড়িয়ে আছে জেভিয়ার, গায়ে কালো হুডি, মুখে মাস্ক এবং মাথায় হুডির টুপি দিয়ে ঢেকে রাখা। কানে ব্লুটুথ চেপে কারোর সাথে কথা বলছে। বস, আমি শুধু 1 ঘন্টা ক্যামেরাগুলোকে হ্যাক করে নিজের কন্ট্রোলে রাখতে পারবো। এরপর অটোমেটিক সব সিস্টেম আগের মতো হয়ে যাবে। আপনার কাছে মাত্র 1 ঘন্টার সময় আছে। এর মাঝে যা করার সব করতে হবে। জেভিয়ার হালকা বাঁকা হেসে বলল, এটা তো অনেক সময়। আই নিড জাস্ট অনলি 15 মিনিটস। তুমি শুধু আমাকে আপডেট জানাবে, বাকিটা আমি সামলে নিব। এই বলেই জেভিয়ার বাড়ির ভেতরে প্রবেশ করে। জেভিয়ার ধীরে ধীরে পুরনো ওই ধূসর বাড়িটার ভেতরে প্রবেশ করে। তার পা ফেলার শব্দ নেই, নিঃশব্দ হবার ট্রেনিং সে বহু আগে নিয়েছে। দেওয়ালে টাঙানো একটা ভাঙাচোরা আয়নার সামনে দিয়ে হাঁটতে হাঁটতে সে থেমে যায় একটা দরজার সামনে। দরজাটা আধা খোলা। ভেতর থেকে হালকা গলায় কিছু হাসাহাসির শব্দ আসছে। সে একবার নিঃশ্বাস নিয়ে ধীরে মাথাটা সামান্য ঢুকিয়ে দেখে। সেই মুহূর্তেই তার চোখ দুটো নড়ে চড়ে ওঠে। ঘরটা মাঝারি সাইজের, চারিদিকে ময়লা মেঝে আর ভাঙা আসবাব। কিন্তু সবচেয়ে কষ্টকর দৃশ্যটা ছিল মাঝখানে দাঁড়ানো 10-12টা কিশোরী মেয়ে, সবার বয়স 15-16 এর মধ্যে। তাদের চোখে ভয়ের ছায়া, চুল এলোমেলো, হাত বাঁধা। কেউ কাঁদছে, কেউ কেবল তাকিয়ে আছে ফাঁকা চোখে। চারপাশে ঘুরে বেড়াচ্ছে 9জন সশস্ত্র পুরুষ, তাদের হাতে গান, চোখে শিকারীর হিংস্রতা। জেভিয়ার চোখ বুলিয়ে নেয় ঘরটার গঠন, জানালা কোথায়, দেওয়ালের কোন অংশ দুর্বল, আর কোন জায়গায় কিছু রাখার সুযোগ আছে। ডান দিকে কোণার দিকে একটা কাঠের টেবিল রাখা, সেখানে চা, সিগারেট আর কিছু মোবাইল ছড়ানো। জেভিয়ারের চোখ আটকে গেল মাঝ বরাবর দাঁড়িয়ে থাকা 3জন গার্ডের ওপর। এরা খুব কাছে দাঁড়িয়ে কথা বলছে। যদি এখন একসাথে 3জনকে সরানো যায় তাহলে ঘরটার কন্ট্রোল মুহূর্তের জন্য তার হাতে চলে আসবে। কিন্তু এরপরই বাকি 6জন যে ভয়ঙ্কর প্রতিক্রিয়া দেখাবে। আর সবচেয়ে বড় ভয়, মেয়েগুলোর যদি কেউ গুলির মাঝে এসে পড়ে। জেভিয়ার নিজে নিজে পুরো খেলাটা আগে সাজালো। সামনে 3জন লোককে মারার পর বাকি 6জন তার উপর অ্যাটাক করবে। তাই তাদের মারার পর জেভিয়ারের হাতে সময় থাকবে 2.7 সেকেন্ড, কারণ লোকগুলোর গান লোড করতে আর নিশানা ফিক্সড করতে এই সময়টুকু লাগবে। এর মাঝেই জেভিয়ারের টেবিলের পেছনে চলে যেতে হবে। জেভিয়ার ধীরে ধীরে পকেট থেকে সাইলেন্সার লাগানো গানটা বের করলো। তার হৃদস্পন্দন ধীরে ধীরে কমে আসছে। সে ভয় পায় না, নিজেকে নিয়ে নয়, কিন্তু ওই ছোট ছোট মেয়েগুলোর যদি ক্ষতি হয়ে যায়। সে ঠোঁট কামড়ে ঘড়ির দিকে তাকালো। 3টা নিঃশব্দ গুলি বাতাসে ছুড়ে গেল। মুহূর্তেই 3টি দেহ শব্দ না করে মেঝেতে লুটিয়ে পড়ল। জেভিয়ার মেঝের দিকে স্লাইড করে ডান দিকে টেবিলের পেছনে আশ্রয় নিল। ঘরের ভেতর চিৎকার শুরু হয়ে গেল। বাকি 6জন গার্ডরা তীব্র রাগে, বিভ্রান্তিতে গুলি ছোড়ে, কিন্তু তারা বুঝতে পারে না কারা আক্রমণ করলো। মেয়েগুলোর চোখে আশার আলোর একটা ক্ষীণ ঝলক দেখা গেল। টেবিলের আড়ালে আশ্রয় নেওয়ার সঙ্গে সঙ্গেই পুরো ঘরটা কেঁপে উঠল গুলির আওয়াজে। বাকি 6জন গার্ড ভয় আর রাগে জর্জরিত হয়ে এলোপাথারি গুলি ছুড়তে শুরু করলো জেভিয়ারের দিকে। কিন্তু জেভিয়ার স্থির, ঠান্ডা, নিঃশব্দ। সে দেরি করে না। সামনের কাঠের টেবিলটা এক ঝটকায় কাত করে নেয় নিজের সামনে। ঢাল বানিয়ে নেয় নিজের শরীরের জন্য। কাঠে গুলির পর গুলি এসে বিদ্ধ হতে থাকে। কিন্তু জেভিয়ার জানে না কতটা সময় সে এখান থেকে কভার পাবে। সে টেবিলের আড়াল থেকে হাফ বডি ঘুরিয়ে একের পর এক গুলি ছোড়ে। একসময় ঘরের বাতাস ভরে যায় বারুদের গন্ধে। আতঙ্কে কাঁপতে থাকে কিশোরী মেয়েগুলোর। চোখে চোখ রেখে সে অন্ধকারের ভেতর ছায়ার মতো নড়ে চলে। জেভিয়ার একে একে সবাইকে গুলি করে ফেলতে থাকে। এখন বাকি একজন। সে বুঝে গেছে এই লোকটা কোনো সাধারণ মানুষ নয়। সে আতঙ্কে পজিশন চেঞ্জ করে দেয়ালে ঠেস দিয়ে দাঁড়ায় এবং গুলি ছুড়তে গিয়েই দেখে তার বন্দুক ফাঁকা। ঠিক তখনই জেভিয়ার দৌড়ে টেবিলের আড়াল থেকে বেরিয়ে আসে। সে পজিশন বদলে গুলি ছোড়ে একেবারে নিখুঁতভাবে। একটা গুলি গার্ডের ডান হাতে, আরেকটা গুলি তার বাম হাঁটুতে। চিৎকার করে পড়ে যায় সে। তার হাতে থাকা বন্দুকটা ছিটকে গিয়ে পড়ে মেঝেতে। পুরো ঘর জুড়ে তখন এক অদ্ভুত নিস্তব্ধতা। শুধু মেয়েগুলোর কাঁপা নিঃশ্বাস আর আহত গার্ডের গোঙানির শব্দ ভেসে আসে। জেভিয়ার ধীরে ধীরে এগিয়ে যায় তার দিকে। তার পায়ে চলার ছন্দ যেন মৃত্যু নিয়ে এগিয়ে আসছে। ভয়ার্ত সেই আহত লোকটার চোখ বড় বড় হয়ে যায়। তুই কে? কার জন্য এইসব কাজ করছিস? জেভিয়ার কোনো উত্তর দেয় না। সে খুব ঠান্ডা কণ্ঠে নিজের ব্লুটুথে বলে ওঠে, অ্যালেক্স, ইমিডিয়েটলি পুলিশ ইনফর্ম করো। লোকেশন অ্যাক্টিভেটেড। রিকভারি টিম পাঠাও আর মেডিকেল ইউনিট নিশ্চিত করো। মেয়েগুলোকে সিকিউর করতে হবে। এদের জীবনে 1 ইঞ্চিও ঝুঁকিতে যাবে না।
ওপাশ থেকে সঙ্গে সঙ্গে উত্তর আসে, ওকে পুলিশ ট্র্যাক ওপেন, ইউনিট কনফার্ম, 10 মিনিটের মধ্যে লোকেশন হিট হবে। জেভিয়ার তখন হাঁপাতে হাঁপাতে আশেপাশে চোখ বুলিয়ে নেয়, তবুও তার দৃষ্টি কেবল মেয়েগুলোর মুখের দিকে। ভয়ে জমে থাকা চোখ, কাঁপতে থাকা হাত, বাঁচার চিৎকার, সবকিছুর মাঝেও এক ধরনের শান্তি ফিরে আসে তার চোখে। ব্লুটুথে শেষ কথাটা বলেই অ্যালেক্স দ্রুত লাইনটা কেটে দেয়। তার চোখ মনিটরের স্ক্রিনে নিবদ্ধ। দ্রুত কিছু কিবোর্ডে কমান্ড দিয়ে লোকেশন, সিসিটিভি ফুটেজ, ইনফো সব ইনক্রিপ্টেড ফর্মে পুলিশের স্পেশাল ইউনিটকে পাঠিয়ে দেয়। তার ঠোঁটে হালকা এক গর্বের হাসি। অ্যালেক্স জেভিয়ারের সবচেয়ে বিশ্বস্ত শিষ্য। একসময় রাস্তার এক সাধারণ ছেলে ছিল, কিন্তু জেভিয়ারের হ্যাকিং স্কিলের ছায়ায় বেড়ে উঠেছে এক ভয়ঙ্কর সাইবার জিনিয়াসে। তারা জানে এই মিশনে ভুল মানে মৃত্যু, কিন্তু যখন গুরু হলো জেভিয়ার, তখন ভয় শব্দটা অভিধানে থাকে না। ঘরের মধ্যে তখন ধোঁয়ার বারুদের গন্ধে বাতাস ভারী। মেয়েগুলোর চোখে এখনো ভয় জমে আছে। তারা দেওয়ালে ঠেস দিয়ে বসে, কাঁপতে কাঁপতে একে অপরকে জড়িয়ে ধরে আছে। জেভিয়ার ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে যায়। তার পা পড়ে ধীরে, কিন্তু শব্দ যেন মেঝে ফাটিয়ে দেয়। একটা মেয়ে ফিসফিস করে কাঁদতে কাঁদতে বলে ওঠে, প্লিজ আমাদের মারবেন না, প্লিজ। আপনিও কি ওদের মতো? আমরা আর কিছু করব না, দয়া করে মারবেন না। একসাথে কয়েকটা ভয়ভীত সুরে বেরিয়ে আসে সেই কথা। জেভিয়ার থেমে দাঁড়ায়, তার চোখে গভীর ছায়া, ঠোঁটে নিস্তব্ধ এক অভিব্যক্তি। গম্ভীর কণ্ঠে জবাব দেয়, মারতে হলে এত ঝুঁকি নিয়ে আসতাম না। একটু থেমে বলে, তোমাদের বাড়িতে পাঠানোর ব্যবস্থা করছি, নিরাপদ জায়গায়, ভয় পেও না। এখন থেকে কেউ আর তোমাদের গায়ে হাত দিতে পারবে না। তার গলায় এমন এক নিশ্চয়তার ছোঁয়া ছিল, যা এই মেয়েরা বহুদিন শোনেনি। কয়েকটা মেয়ে হালকা কেঁদে ফেলে, কেউ কেউ বিশ্বাস করতে পারে না। এদিকে মেঝেতে পড়ে কাতরাচ্ছে সেই গুলিবিদ্ধ লোকটা। ডান হাতে গুলি, বাম পায়ে গুলি, রক্ত গড়িয়ে মেঝে লাল হয়ে গেছে। জেভিয়ার হেঁটে গিয়ে তার কলার চেপে ধরে এক ঝটকায় তাকে টেনে তুলে। লোকটা যন্ত্রণায় কোকিয়ে ওঠে। জেভিয়ার সরাসরি তার চোখে তাকায়। শীতলতার বিদ্রুপে ঠোঁট বাঁকিয়ে বলে, তুই চার্লি, তাই না? লোকটা ভয়ে কাঁপতে কাঁপতে মাথা নাড়ে। জেভিয়ার তার মুখের সামনে মুখ এনে ধীরে বলে, বহুদিন ধরে তোকে খুঁজছি। একটা শ্বাস নিয়ে চোখ ছোট করে দেখে, শেষমেশ পেলাম তাহলে। চার্লির চোখে তখন একসাথে আতঙ্ক, অনুশোচনা আর অদ্ভুত এক অন্ধকার ছায়া। জেভিয়ার ঠোঁটে এক ভয়ঙ্কর বাঁকা হাসি ফুটিয়ে বলে, ভয় পাস না, তোকে এখন কিছু করব না। তার গলায় কোনো রাগ নেই, চিৎকার নেই, কিন্তু সেই নির্লিপ্ত বিষের মতো ঠান্ডা কণ্ঠে ভয় আর মৃত্যুর ঘ্রাণ মিশে যায়। চার্লির কড়া ধরে টানতে টানতে সে যখন পেছনের দিকে ঘুরতে যাবে, ঠিক তখনই নীরবতায় ভেসে আসে এক কাঁচা কণ্ঠ, একটা কোমল, ক্ষীণ কিন্তু স্পষ্ট কণ্ঠস্বর, আপনি আমাদের কেন বাঁচালেন? জেভিয়ারের পা থেমে যায়, সে ধীরে ঘুরে দাঁড়ায়। চোখ চলে যায় সেই কণ্ঠের উৎসের দিকে। সামনের মেয়েটা বাকিদের থেকে একটু আলাদা, বয়স খুব বেশি হলে 15। হালকা উস্কো খুস্কো চুল, যেন কিছুতেই সামলে রাখা যায় না। চুলে হালকা হলদে আভা, এমন এক অদ্ভুত সোনালি বাদামি রং, যেন রোদ মাখানো শুকনো পাতার মতো। চোখে ভয় নেই, আছে শুধু অজস্র প্রশ্ন। জেভিয়ারের চোখ আটকে যায় মেয়েটার চোখে। এক মুহূর্তে সেই চোখ দুটো মিলিয়ে যায় আরেকজনের চোখের সাথে। তার লাভবার ঠিক এমনই তো তার চোখ, আর ঠোঁটের কোণে হালকা হাসি খেলে যায়, অনেকটা অচেতনেই। জবাবে সে শুধু বলে, এটাই আমার ডিউটি। একটা ছোট্ট কিন্তু নিঃসঙ্গ স্বর। মেয়েটা কিছুক্ষণ তাকিয়ে থাকে জেভিয়ারের দিকে, যেন বোঝার চেষ্টা করছে এই মানুষটা কে, কি এমন আছে তার ভেতরে। কিন্তু জেভিয়ার তখন অন্য এক জগতের ঘোরে ঢুকে গেছে। তার বুকের বাঁ পাশ ভারী হয়ে উঠছে। একটা মুখ, একটা হাসি, সবকিছু একসাথে তার স্মৃতিতে ভেসে উঠছে। তার লাভবার্ড এখন কি করছে? সে চোখ বন্ধ করে একটা শ্বাস নেয়। তার হাতের মুঠো শক্ত হয়ে আসে, চোখে ফিরে আসে ধীরতা। সে চার্লিকে আবার টেনে ধরে, সাথে সাথে ব্লুটুথে বলে, অ্যালেক্স, মেয়েগুলোকে ফাস্ট ট্র্যাক রেস্কিউ টিমের হাতে তুলে দাও। মিডিয়া যেন টের না পায়, আমি বের হচ্ছি এখনই। দেয়ালের ঘড়ির কাঁটা যেন থেমে গেছে, বাতাসে হালকা একটা চাপা ভার, যেটা শব্দহীন হয়ে হৃদয়ের গভীর কোণ চেপে ধরে। আনায়া নিঃশব্দে বসে আছে সোফায়, এক হাতে একটা কুশন বুকের সাথে চেপে ধরেছে, আর অন্য হাতে নিজের আঙুল ঘুরিয়ে যাচ্ছে বারবার। চোখ দুটো থমথমে, ঠোঁট দুটো শক্ত করে চেপে রাখা। ইলোরার বলা কথাগুলো ঠিক মাথার মধ্যে বাজছে। আমি জেভিয়ারের এক্স গার্লফ্রেন্ড, আমাদের সম্পর্কটা খুব গভীর ছিল।
আমরা অনেক ক্লোজ ছিলাম একে অপরের সাথে। সেই প্রতিটি শব্দ যেন কাঁচ ভাঙার মতো চির ধরাচ্ছে আনায়ের আত্মবিশ্বাসে। সে চুপচাপ চোখ বন্ধ করে বসে থাকে কিছুক্ষণ, কিন্তু মাথার মধ্যে চিন্তা একটার পর একটা ধাক্কা দেয়। তাহলে জেভিয়ার আমাকে যেভাবে ছুঁয়েছে সেইভাবে সেই মেয়েটিকেও ছুঁয়েছে। সেই চোখের গভীরতা, সেই ঠোঁটের উষ্ণতা শুধু আমার জন্য ছিল না। ও কি তাহলে আমাকে শুধু একটা সময়ের ভালো লাগা হিসেবে দেখছে? তার বুকটা হঠাৎ ভার হয়ে ওঠে, শ্বাস নিতেও কষ্ট হয়, গলার কাছটা জ্বালা করে, কান্নাটা আটকে আসে। একটা নিঃশব্দ আর্তনাদ, যেটা গলা দিয়ে বেরোতে চাইছে কিন্তু মানসিক শক্তির ভারে আটকে আছে। সে নিজে দুই হাত দিয়ে মুখ ঢেকে ফেলে। হঠাৎ তার মনে হয় জেভিয়ার তাকে ঠকিয়েছে। কি এমন ছিল তার চোখে, তার শরীরে, তার ছোঁয়ায়, যেটা আলাদা ছিল ইলোরার থেকে? ঠিক তখনই বাইরের দিক থেকে এক গাড়ির ব্রেক চাপার শব্দ ভেসে আসে। এনা একটু চমকে ওঠে। সে জানে এই শব্দটা সে চেনে, জেভিয়ারের গাড়ি। আনায়া ধীরে ধীরে উঠে জানালার দিকে এগিয়ে যায়। বুকটা ধুকপুক করছে। একটা ক্ষীণ আশা হয়তো সে ফিরে এসে সব বুঝিয়ে বলবে, হয়তো সবটা একটা ভুল বোঝাবুঝি। কিন্তু জানালার পর্দাটা সরাতেই যেন তার শ্বাস আটকে দেয়। জেভিয়ারের গাড়ি থেমেছে, দরজা খুলে সে বেরিয়েছে। আর ঠিক তখনই ইলোরা ছুটে গিয়ে জেভিয়ারের বুকের মধ্যে মুখ গুজে জড়িয়ে ধরে ফেলে তাকে। না, কোনো দ্বিধা নেই, অ্যাশলির চোখে জল নেই, মুখে এক অদ্ভুত প্রশান্তি। আর জেভিয়ার তাকে একেবারেও ঠেলে দেয় না, ঠান্ডাভাবে দাঁড়িয়ে থাকে, তাকিয়ে থাকে আইলোরার মাথার ওপর। এই দৃশ্যটাই ভেঙে চুরমার করে দেয় আনায়ার পৃথিবী। তার বুকটা হু হু করে ওঠে, কান্না চেপে রাখা অসম্ভব হয়ে পড়ে, চোখের কোণে জল জমে ওঠে। সে জানালার পাশ থেকে সরে আসে, দেওয়ালের পাশে ঠেস দিয়ে দাঁড়ায়, আর হাত দিয়ে নিজের মুখ চেপে রাখে, যেন ক্রমে সে আর্তনাদ বেরিয়ে না আসে। সে ধীরে ধীরে বসে পড়ে মেঝেতে, কাঁধ কাঁপতে থাকে, চোখ থেকে কান্না গড়িয়ে পড়ে নিঃশব্দে। এমন কান্না যার শব্দ নেই কিন্তু ব্যথা সমস্ত দেহ জুড়ে বাজে। অভিমানে, দুঃখে, অবিশ্বাসে আনায়া একটাই অনুভব করে, সে ভেঙে গেছে। জেভিয়ার যেন বুঝে উঠতে পারে না কি হলো তার সাথে। যখনই সে বুঝতে পারে, সে এক ধাক্কায় অ্যাশলিকে সরিয়ে দিয়ে নিজের পোশাক ঝাড়তে থাকে, বিরক্তিতে ভ্রু কুঁচকে। অ্যাশলি আবার জেভিয়ারের কাছে গিয়ে গলা জড়িয়ে ধরে বলে, এমন করছো কেন জেভি? জেভিয়ার ঝাড়া দিয়ে অ্যাশলির হাত ফেলে দিয়ে অ্যাশলির গাল চেপে ধরে বলে, এখানে আসার কারণ কি? অ্যাশলি হাসতে হাসতে বলে, তোমার আনায়াকে দেখতে এসেছিলাম, দেখা শেষ, এখন তাই চলেই যাচ্ছিলাম, আর তোমাকে দেখে নিজের উত্তেজনাটা ধরে রাখতে পারিনি। জেভিয়ার রেগে দাঁত কিরমির করে বলে, আমার লাভবার যদি তোর জন্য একটু হার্ড হয়, বা তুই ইচ্ছে করে হার্ড করে থাকিস, তোকে টুকরো টুকরো করে আমার পোষা কুকুরকে খাইয়ে দিব, মাইন্ড ইট। ইলোরা রাগে চেঁচিয়ে বলে ওঠে, কি আছে সেই আনায়ের মাঝে যা তুমি আমার মাঝে দেখতে পারছো না? আমি কি হট না? আমার কি ফিগার ভালো না? আমি তোমাকে ওই মেয়ের চেয়েও বেশি শান্তি দিতে পারবো। জেভিয়ার হিংস্র বাঘের মতো গর্জন করে বলে, স্টপ ইউর ফাকিং মাউথ। আমার লাভ বার্ড, আমার হৃদয়ের রাজ্যের একমাত্র রানী, সে আমার অন্ধকার পৃথিবীর একমাত্র আলো। তোর শরীর আমার ক্ষুধা জাগায় না, কিন্তু ওর নীরব উপস্থিতি আমার রক্তে আগুন ধরিয়ে দেয়। আমার অন্তস্থ হৃদয়ের তৃষ্ণা একমাত্র তার কাছেই মেটে। সে আমার নরকীয় জীবনে এক স্বর্গীয় সুখ। আনায়া বিছানায় মুখ গুজে ফুপিয়ে চলেছে, পরপর হিসকি তুলেই চলেছে। হঠাৎ সে তার ঘাড়ে ঠান্ডা স্পর্শ অনুভব করে। আনায়া ফট করে উঠে বসে, দেখে জেভিয়ার তার দিকে ঝুঁকে আছে নির্লিপ্ত ভঙ্গিতে। আনায়া কিছু বলার আগেই জেভিয়ার বলল, ইলোরা কি বলেছে তোমায়? আনায়া নিজেকে শক্ত দেখানোর ব্যর্থ চেষ্টা চালিয়ে কাঁপা কাঁপা গলায় বলে, যা সত্যি তাই বলেছে। কেন, এখন তোমার সমস্যা হবে নাকি আমিও চলে যাব বলে? চলে যাবে মানে? কোথায় যাবে তুমি? তোমাকে ছেড়ে আমি চলে যাব জেভিয়ার? তোমার মতো জঘন্য পশুর সাথে আমি থাকতে পারবো না। আমার নিজের প্রতি আমার ঘেন্না হচ্ছে এখন। কেন আমি তোমাকে আমার শরীরে স্পর্শ করতে দিয়েছি? জেভিয়ার চোখ বন্ধ করে নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে, তবে আনায়ের এক একটা কথা তার গা জ্বালিয়ে দিচ্ছে। তার লাভ বার্ড তাকে বিশ্বাস করছে না, তাকে ছেড়ে চলে যেতে চাইছে। আনায়া আবারও বলতে যাবে, তার আগেই জেভিয়ার তার মুখ শক্ত করে চেপে ধরে বলে, শাট আপ লাভবার্ড। এখন আর একবার ছেড়ে যাওয়ার কথা বললে তুমি কঠিন একটা পানিশমেন্ট পাবে, আই সোয়ার।